তুমি ছেলে না, তুমি কেন ভয় পাচ্ছ? সেলফ হার্ম বা সুইসাইডাল থটস আছে এরকম পার্সনদেরকে কিন্তু খুব সেন্সিটিভলি আমরা ডিল করি। আমি কেন বিয়ে করছি আমি কি জানি কি না? হ্যাঁ, ছোটবেলা থেকেই কিন্তু আমাদের মেয়েদেরকে সাপ্রেস করে বড় করা হয়। ছেলের বউ মানে হচ্ছে সংসার সামলাবে। পড়াশোনায় ভালো না মানে যে একটা মানুষ ট্যালেন্টেড না সেটা না। অনেক বছর খুব ভালো ছিলাম, বিয়ের পরে কি হলো? কারণ বিয়ের পরে দায়িত্ব আসে। যে সাইকোলজিস্টরা কিন্তু ডিরেক্টলি কোনো প্রবলেম সলভ করে দিবে না, ক্লায়েন্ট নিজেই নিজের প্রবলেম সলভ করবে। এবং আমাদের ছোটবেলা থেকে চাইল্ডহুড ট্রমা থাকে। সিক্রেট টক উইথ রিদিতে আমি আবারও নতুন এপিসোড নিয়ে চলে আসলাম এবং আজকে আমার সাথে আমার স্টুডিওতে আমি সাক্ষাৎকার নিচ্ছি আমারই বান্ধবী, কিন্তু সে এখন অনেক ফেমাস একজন সাইকোলজিস্ট, মঞ্জিয়া মুস্তাক। কিন্তু ও আমার অনেক ছোটবেলার বন্ধু। তো আজকে অনেক মানে বিজি অবস্থায় সে আমাকে সময় দিয়েছে, তো সেজন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ। যে তুই বলে ডাকবো না, তুমি বলে ডাকবো? আচ্ছা, তুই বলে ডাকবো। আচ্ছা, ওকে। বিকজ আমরা একেবারে কেজি থেকে একসাথে বড় হয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ যে এই শোতে ডাকার জন্য। কারণ মেন্টাল হেলথ নিয়ে খুব একটা আমাদের দেশে কথা হয় না, সেই জায়গা থেকে এইভাবে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেটাকে রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি। তোর স্কুল কেজি থেকে আমরা হচ্ছে কেজি থেকে আমরা আসলে একসাথে এইচএসসি পর্যন্ত একসাথে। তো প্ল্যান কেন করলি যে তোর মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে? মানে এটা কেন মাথায় আসলো? কারণ স্কুলে যখন ছিলাম তখন আমার কাছে মনে হয় না আমরা পাগলামি করতাম, আমাদের কাছে কখনো মানে ক্যারিয়ার নিয়ে আমরা তো সিরিয়াস ছিলাম না। সো এই প্রফেশনটাই কেন? ইনিশিয়ালি ছিল অবভিয়াসলি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, সেই জায়গা থেকে আমার যে কয়েকটা সাবজেক্ট ছিল সেখান থেকে আমার কাছে মনে হচ্ছে সাইকোলজিটা আমি বেছে নিতে চাই। কারণ যে সাবজেক্টগুলো আমি পেয়েছিলাম সেটার ভিতরে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে সাইকোলজিটা, মানে মন নিয়ে জানার। এটা কি আশেপাশের এনভায়রনমেন্ট দেখে তোর মনে হয়েছে যে না, মানুষের মানে অনেক রকম ইস্যুস থাকে যেটা তুই সলভ করতে চাস, বা আমাদের সোসাইটি ওইটা সলভ করতে পারে না? মানে একটা কিছু যে খুব যে জেনে বুঝে সাইকোলজিতে ঢুকেছি এমনটা না, ঢোকার পরে দেখেছি এটা একটা মানে ডিফারেন্ট ওয়ার্ল্ড, মানে মানুষের মনের ভিতরে ঢোকা। হ্যাঁ, তারপরে হচ্ছে নিজেকে জানা। সবচেয়ে বড় কথা, আমি আমার নিজের ভিতরে, আমাদের যেমন একটা ফিজিওলজিক্যাল সত্তা আছে, যেমন আমার হাইট, আমার হাত পা ঠিক দেখতে পাচ্ছি আমি, ঠিক তেমনি আমার মনের ভিতরেও কিন্তু একটা স্ট্রাকচার আছে। সো ওইটাকে দেখতে পারাটা না খুব মানে ওয়ান্ডারফুল একটা জার্নি। সো নিজেকে জানার জার্নিটা আমার কাছে মানে যখন আমি ঢুকেছি সাইকোলজিতে, গ্রাজুয়েশন করলাম, তখন আমার কাছে খুব ফ্যাসিনেটিং লাগলো। এবং তারপরে আমি ভাবলাম যে না, যে আমি আর কোনো প্রফেশনে যাব না, আমি এখানেই থাকতে চাই। আচ্ছা, অনেক ধরনের পেশেন্ট তো আসে, হ্যাঁ, তো এরকম একটা জার্নি আছে, যেমন আমার যখন কোনো সাইকোলজি প্রবলেম হয়, আমি তোকে বললে তুই আমার কাউন্সিলিং করাস না, এইটা কেন হয়? মানে পরিবারের কাউকে হচ্ছে কাউন্সিলিং করাতে পারে না। আচ্ছা, এইটার ব্যাখ্যাটা? এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। সেটা হচ্ছে যে কাউন্সিলিং এর কিন্তু কিছু প্রোটোকল আছে, এবং আমরা হচ্ছে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন যেটা, সেটার প্রোটোকল অনুযায়ী যে কোনো সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্ট তার ফ্রেন্ড, কাছের ফ্যামিলি মেম্বার, কাউকে যার সাথে তার রিলেশনশিপ আছে তাকে সেশন দিতে পারবে না। কারণ হচ্ছে এখানে বায়াসনেস চলে আসবে। মানে তুই আমাকে যেভাবে বুঝাবি, হ্যাঁ, মানে তোর সাথে আমি যখন সেশনে বসবো তখন দেখা যাবে যে আমি হয়তো তোর ভালোর জন্য, মানে অবভিয়াসলি থেরাপিস্ট আমার প্রতি ইমোশনাল হয়ে যাবে। হ্যাঁ, ক্লায়েন্টের বেটারমেন্টের জন্যই কাজ করা। এবং থেরাপিতে অনেক সময় মানুষ মনে করে যে কাউন্সিলর মনে হয় প্রবলেম সলভ করে দেয়, এটা সবচেয়ে বড় ভুল ধারণা। আচ্ছা, তাহলে কি এক্স্যাক্টলি আমরা কেন কাউন্সিলরের কাছে যাব? আমরা লজিক্যালি কোনো একটা কাজ করছি, আমরা কিন্তু লজিক্যালি বুঝতে পারছি এই জিনিসটা ঠিক হচ্ছে না। ফর এক্সাম্পল, হ্যাঁ, আমার অনেক রাগ হয়, আমি রাগটাকে কিভাবে, আমি জানি যে আমার রাগ হচ্ছে, রাগটাকে ম্যানেজ করা দরকার, কিন্তু আমি পারছি না। সো এই যে ভিতরে কি হচ্ছে, এবং আমাদের ছোটবেলা থেকে চাইল্ডহুড ট্রমা থাকে, এই ট্রমাগুলো ভিতরে জমে থাকে। এবং যখন দেখা যায় যে কোনো একটা ইস্যু হলো, সাথে সাথে আমার মনে হলো যে আমি গুরুত্বপূর্ণ না, ও আচ্ছা আমার কথাটাকে গুরুত্ব দিল না, তখন আমি চেতে যাচ্ছি। সো এই চাইল্ডহুড ট্রমাগুলোকে হিল করা, হ্যাঁ, নিজের সম্পর্কে জানা, যখন আমি জানতে পারছি এই জিনিসগুলো নিয়ে যখন কাজ করা হচ্ছে, তখন অটোমেটিক
ক্লায়েন্ট যিনি তিনি কিন্তু তার প্রবলেম সলভিং ওয়েগুলো খুঁজে পান। আমরা গুগলে সার্চ দিলে তো অনেক অ্যাঙ্গার ম্যানেজমেন্টের টিপস পাই, কিন্তু কেন আমরা অ্যাপ্লাই করতে পারি না, মানে কাজে আসে না? প্রপার ওইভাবে গাইডেন্সটা নাই, ইমোশনটা কোথাও স্টাক হয়ে থাকে, হ্যাঁ। আমাদের কোনো একটা নেতিবাচক চিন্তা থাকে। সো ওই জায়গাটাতে থেরাপিস্টরা কাজ করেন, এবং থেরাপিস্টরা হচ্ছে কিছু থিওরি নিয়ে কাজ করেন, থিওরি বেসড কাজ করেন, যেমন ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস, কগনিটিভ বিহেভিয়ার থিওরি। ইট ইজ নট যে আমার বিলিফ থেকে আমি বলবো যে দিদি তোমার এটা করা উচিত না, বা এটা হচ্ছে হারাম, বা এটা হচ্ছে পাপ, আমি কিন্তু এই ধরনের কথা থেরাপিস্টরা বলবে না। রাদার থেরাপিস্টরা কিছু কোয়েশ্চেন করবে, কিছু থিওরি বেসড মানে প্রসেস আছে, এক্সারসাইজ করবে, যেটাতে যিনি ক্লায়েন্ট তিনি নিজেই নিজের ভিতর থেকে রিয়েলাইজ করবে কোনটা তার জন্য ভালো, কোনটা ভালো হচ্ছে না, কিভাবে গ্র্যাজুয়ালি বের হয়ে আসা যায়। অনেক সময় আচ্ছা, যেটা বলছিলাম যে কেন ডুয়াল রিলেশনশিপে না, এখানে আসলে একটা বায়াসনেস কাজ করবে। হ্যাঁ, যে আমি তো অনেক কিছু দেখা যাবে যে তোর ফরে করার ট্রাই করব, হ্যাঁ আমার ইমোশনাল হয়ে যাবে, তখন আমি হয়তো মোর ফ্রেন্ডশিপের জায়গা থেকে তোকে রেস্কিউ করতে যাব, নট অ্যাজ আ থেরাপিস্ট, যেখানে আমি নিউট্রালি শুনতে পাচ্ছি। তো সেই জায়গায় আমরা রেফার করে দিই একজনের কাছে। আচ্ছা, এখন মানে সাম্প্রতিক ফেসবুকে অনেক এরকম নন সার্টিফিকেট, মানে আমরা লাইফ নিয়ে অনেক রকম মানে রিলস বানাই, বা লাইফের এইভাবে না ওইভাবে বলি, যেটা ভিউতে বা আমিও ইনফ্লুয়েসড হয়ে যাই। সে কোনো সাইকিয়াট্রিস্ট না, বা সে কোনো সাইকোলজি সম্পর্কেও কিছু জানে না। তোর কাছে কি মনে হয় না যে এটা অনেক হার্মফুল? খুবই হার্মফুল, কারণ হচ্ছে যে যেটা বললাম যে সাইকোলজিস্টরা কিন্তু ডিরেক্টলি কোনো প্রবলেম সলভ করে দিবে না, ক্লায়েন্ট নিজেই নিজের প্রবলেম সলভ করবে। সেই জায়গাটাতে এম্পাওয়ারমেন্টে একজন থেরাপিস্ট হেল্প করে। আর এখন বাংলাদেশে যেটা হচ্ছে, দু ধরনের প্র্যাকটিস আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কোনো ডিগ্রি নাই, কিন্তু আমার মনে হচ্ছে যা আমার বিশ্বাস থেকে, আমার ভ্যালু সিস্টেম থেকে মনে হচ্ছে, সেটার উপর বেস করে আমি হচ্ছে কাউন্সেলিং করছি। কিন্তু এটাতে এমন হয় না যে একটা মানুষের যার কাছে গেল, তার যার সার্টিফিকেট নাই, সে একটা ভুলভাল কিছু বলে দিল, এন্ড ওইটার জন্য সুসাইড পর্যন্ত চলে যায় মানুষ? হতে পারে, কারণ হচ্ছে যে ফর এক্সাম্পল অলরেডি সুইসাইডাল, তাকে আমরা যেমন কিছু প্রোটোকল আছে, আমরা যেটা বলছিলাম যে কাউন্সিলার আসলে কে হবে, যার মাস্টার্স ডিগ্রি থাকবে কাউন্সিলিং, তারপরে হচ্ছে তার হতে কিছু থিওরিটিক্যাল থিওরির উপর বেস করে সে হচ্ছে কাউন্সিলিং করবে। অ্যান্ড অলসো তার কিন্তু সুপারভিশন, মানে কেস নিয়ে সুপারভিশন নিতে হয়। লাইক আমি কোন একটা কেস নিয়ে কাজ করছি, আমার সিনিয়র থাকবেন যিনি আমাকে গাইড করবেন, এবং থেরাপিস্টের নিজে থেরাপি নিতে হবে। এই চারটা ক্রাইটেরিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইথিক্যাল বাউন্ডারি। সো আমরা যেমন আমাদের 1 বছর ট্রেনিং হচ্ছে শুধু মনোযোগ দিয়ে একটা মানুষের কথা কিভাবে শুনবো, শুধু বসে কোনো কথা না বলে, কমিউনিকেশন স্কিল। সো একজন ফর এক্সাম্পল সুইসাইডাল থট নিয়ে এসছে, তাকে ইউজুয়ালি বলা হয়, তখন আমরা ইউজুয়ালি কি বলি, আরে তুমি এত ছোট বিষয়ে সুইসাইডের কথা ভাবতেছো, মরে যাওয়ার কথা ভাবতেছো, আমার লাইফে জানো কত বড় বড় কিছু হয়েছে, এগুলা জাস্ট শিফট ডিলিট। শিফট ডিলিট কিভাবে, মানে এটা কেমনে বলে? তখন হয় কি, মানুষটার মনে হয় আচ্ছা এই মানুষটা তাহলে আমার থেকে বড় বড় জিনিস ডিল করতে পারলো, আর আমি ছোটটা পারতেছি না, আমি তো আসলেই পারি না। তখন সে কিন্তু আরো সেলফ হার্ম বা সুইসাইডালের ডিপে চলে যায়। তো দ্যাটস ওয়াই সেলফ হার্ম বা সুইসাইডাল থটস আছে, এরকম পার্সনদেরকে কিন্তু খুব সেন্সিটিভলি আমরা ডিল করি। হ্যাঁ, সো কিছু প্রোটোকল আছে, কিছু গাইডলাইন আছে, যে কেউ যখন সেলফ হার্ম করতে চাচ্ছে তখন তাকে ফ্যামিলি সাপোর্ট, সাইকিয়াট্রিক সাপোর্ট, সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে অনেকেই নিজের মতো করে, নিজের ফিলোসফি থেকে আমরা মানুষ যারা আমরা দেখছি, আমরা কিন্তু হিপনোটাইজও হই ওই কথাতে, সে যেভাবে মানে ধিক্কার দিয়ে বলতে থাকে যে এটা তো খারাপ, এটা তো ভালো না। কখনোই বলবো না, বিকজ যেটা বলা হয় যে আমার জন্য যেটা ভালো আরেকজনের জন্য সেটা খারাপ হতে পারে, মানে বা আরেকজনের জন্য আমার জন্য খারাপ দেখে আরেকজনের জন্য ভালো হবে না, সেরকমটা না। আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, আমাদের বেড়ে ওঠা, আমাদের জীবনের কি বলে যে অভিজ্ঞতাগুলো আলাদা। তো সেই জায়গা থেকে আমি কোথায় আছি আমি জানি। আমি যে আমরা অনেক সময় অতীতের কাজ নিয়ে আমরা নিজেকে বকা দেই, তারপর চারপাশে মানুষ বলতে থাকে করেছিলাম না ওই যে রিলেশনশিপটা, কি লাভ হয়েছে কোনো? কিন্তু
অতীতের দিকে তাকালে বিভিন্ন গবেষণা দেখা গেছে যে আমরা অতীতে যে কাজগুলো করেছি, যেগুলো আমরা রিগ্রেট করি, মনে হয় অনুশোচনা বোধ কাজ করে, বলা হয় যে এই জিনিসগুলো অতীতে হয়তো ওইটাই আমার বেস্ট পসিবল ওয়ে ছিল আমার প্রবলেম ডিল করার জন্য। আজকে তুই আর আমি দেখলে হয়তো মনে হবে যে আচ্ছা ওই সময়টাতে এটা না করে ওইটা করলে আমাদের জন্য বেটার কিন্তু হতো। ওই সময়টাতে কি আসলে এতটা রিসোর্স যেমন ছিলাম আমরা? একটা ফান বলি, আমি কলেজ অনেক বাং দিতাম, তো আমার কাছে মনে হতো ওই সময় আমি তোর সাথে ক্লাসে বসে থাকলে আমি মনে হয় ভালো রেজাল্ট করতে পারতাম। আমি যদি তোদেরকে না রেখে আমি যদি বের হয়ে না যেতাম হুটহাট করে। এখন ওই সময়টাতে মনে হয়েছে, এখন মনে হয় আমার না বললাম যে ওই সময়টাতে স্কুল বাঙ্ক দেওয়ার অবশ্যই কোনো না কোনো রিজন সাইকোলজি একটা, ওটা একটা রিজন ছিল। হয়তো আমরা স্কুল ভালো লাগছে না, অনেক সময় আমাদের স্কুলে কি হয়, কিছু কিছু টিচার থাকেন যারা অনেক বেশি অ্যাবিউসিভ থাকেন, হ্যাঁ, অনেক জাজ করেন। আমি আমাদের স্কুল বলছি না, ওভারঅল যারা একটু পড়াশোনায় একটু পিছিয়ে আছে, পড়াশোনায় ভালো না মানে যে একটা মানুষ ট্যালেন্টেড না সেটা না। এখন আমরা কিন্তু আমাদের সাথে যারা ফার্স্ট গার্ল হয়েছে তারা বা সেকেন্ড গার্ল, তারাও তাদের মতো শাইন করেছে, আমরাও আমাদের মতো করে আছি। সো রেজাল্ট খারাপ মানে যে একটা পার্সন ডাম এরকমটা কিন্তু না। কিন্তু অনেক সময় টিচারদের দৃষ্টিভঙ্গি থাকে যারা ফার্স্টের বেঞ্চে বসে ভালো রেজাল্ট করে তাদেরকে অনেক বেশি অ্যাটেনশন দেওয়া, রেসপেক্ট করা, এবং যারা রেজাল্ট খারাপ করছে তাদেরকে কিন্তু আমরা আচরণটাকে আমরা রিজেক্ট মানে পছন্দ করছি না সেটা না, পুরো পার্সনটাকে আমরা ট্যাগ করে দিই, এই মানুষটা খারাপ, এই স্টুডেন্টটা বাজে। হ্যাঁ, খুব স্বাভাবিকভাবে তখন স্কুল আমার কাছে ভালো লাগার জায়গা হবে না। ওই সময়টাতে আমরা স্কুল বাঙ্ক দেই, অনেকে স্কুলে আসতে চায় না। হ্যাঁ, তো ওই সত্তাটা এখন দেখলে মনে হচ্ছে আমি হয়তো বাঙ্ক না দিলে ভালো হতো, কিন্তু একটু ভেবে দেখতে পারিস কিনা যে ওই সময়টাতে কিন্তু আমরা অনেক জাজড হতাম। তো খুব মানে তখন কিন্তু আমাদের কাছে এনাফ রিসোর্স ছিল না যেটা দিয়ে আমি ওই সময়টাতে আমাকে ম্যানেজ করতে পারবো। মেবি বাঙ্ক দিয়ে আমরা কি করতাম, আমরা একটু হাঁটতাম, মাঠে ঘুরতাম, তাই তো করতাম, রাইট? সো কেন করতাম? বিকজ স্কুলের জায়গাটা আমাদের কাছে থ্রেটেনিং মনে হতো কোথাও কোথাও, সবসময় না। আমরা কোনো টিচারের ক্লাসে কিন্তু খুব এনজয় করতাম। আরও অনেক কোশ্চেন আছে আমার, যেরকম আমাদের নারীরা বাংলাদেশের একটা সার্টেন এইজে যে বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পরে সংসার, বাচ্চা কাচ্চা, অনেক রকম রেসপন্সিবিলিটিতে নিজেদেরকে হারিয়ে ফেলে। সো একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে যায়। দেন বাচ্চা হওয়ার পর একটা পোস্ট টার্ম, হ্যাঁ, একটা ডিপ্রেশন থাকে। অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড পরকীয়া করতেছে, দ্যাটস ওয়াই সে ওইটার থেকে বের হওয়ার জন্য সে আরেক জায়গায় ইনভলভ হচ্ছে। অ্যান্ড এগুলা অনেক বেশি এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। সো নারীদের এই যে সাইকোলজিটা, এটা নিয়ে কিভাবে কাজ করতেছিস? মানে এটা আমাদের বাংলাদেশের নারীরা, নারী এবং শিশু, এই দুটো গ্রুপ হচ্ছে সবচেয়ে বেশি থাকে না, যে ভালনারেবল বলা হয়। এবং মেয়েদের, আমি ছেলে মেয়ে সবাইকেই আমার মানে এখন অ্যাজ আ থেরাপিস্ট আমাদের কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে যে আমি কেন বিয়ে করছি, আমি কি জানি কি না। হ্যাঁ, সবাই কিন্তু বলবে বয়স হয়ে গেছে, বয়স বলে কিন্তু কোনো স্পেসিফিক কিছু নাই যে তোমাকে এই এজে করতে হবে। সোশ্যাল প্রেশারে অনেক সময় আমরা বিয়ে করি, বা আমাদেরকে ছোটবেলা থেকে বলা হয় এই এজের ভিতরে বিয়ে হয়ে যেতে হয়। সন্তান নিচ্ছি, কেন সন্তান নিচ্ছি জানি না, মেবি টু ফিক্স মাই রিলেশনশিপ। হ্যাঁ, আমি লোনলি ফিল করছি, আমার লোনলিনেস দূর করার জন্য সন্তান নিচ্ছি। সো এইভাবে যখন আমি বিয়ে করছি না জেনে, আমি সন্তান নিচ্ছি না জেনে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটার একটা অনেক বড় প্রভাব পড়ে। ছোটবেলা থেকেই কিন্তু আমাদের মেয়েদেরকে সাপ্রেস করে বড় করা হয়। মুরগির মাংসের রানটা কিন্তু ছেলেদেরকে দেওয়া হবে, ছোট পিসটা মেয়েদের, এখনো সেটা ট্রেন্ড চলতেছে। হ্যাঁ, মাছের মাথাটা ছেলেকে দেওয়া হবে। তো আমরা ছোটবেলা থেকে দেখে এসছি, এবং বড় হবার পরে আমরাও কিন্তু দেখা যায় যে যখন ফ্যামিলিতে গেস্ট আসতেছে, ছেলেরা আগে খাচ্ছে, মেয়েরা পরে খাবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথটাকে অনেক সাপ্রেস করে আসি। সো বিয়ের পরবর্তী সময়টাতে যেটা হয় যে ম্যারেজ হচ্ছে দুটা পার্সনকেই তার সেলফের কিছুটা স্যাক্রিফাইস করতে হয়, বিকজ তুমি আরেকজনের সাথে রিলেশনশিপে আছো। সো ওখানে দুজনেরই ভালোবাসা এবং রেসপন্সিবিলিটি দুটোই ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় রোমান্টিক রিলেশনশিপ অনেক বছর খুব ভালো ছিলাম, বিয়ের পরে কি হলো, কারণ বিয়ের পরে দায়িত্ব আসে। দায়িত্ববোধটা আমাদের কালচারে ছেলেদেরকে অনেক সময় কম দেয়া হয়, বিশেষ করে ইমোশনালি পার্টনারকে হোল্ড করার জায়গাটা।
তখন দেখা যায় যে মেয়েটার উপরে সব দায়িত্ব আসে। ফ্যামিলিতে কারো মন খারাপ থাকলে মেয়েটাই হয়তো কনসোল করছে সবাইকে, কিন্তু তার যখন মন খারাপ, কিছু কিছু সময় থাকে মেয়েদের, ফর এক্সাম্পল মেনস্ট্রুয়েশন যখন হচ্ছে, সে যখন প্রেগনেন্ট থাকছে, ওই সময়টাতে কিন্তু খুব আমাদের হরমোনাল আপ ডাউন থাকে, এবং পার্টনারের সাপোর্ট লাগে, ফ্যামিলির সাপোর্ট, কিন্তু আমরা অনেক বেশি জাজড হই। হ্যাঁ, সো সবকিছু মিলিয়ে তখন দেখা যায় যে মেয়েরা কিন্তু, মেয়ে বা মায়ের যে পোস্টপার্টাম ডিপ্রেশন, ইটস সো রিয়েল, মানে এটা, এবং ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট আসে না, বাচ্চাটাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায়, কিন্তু মাকে যে একটা টেক কেয়ার দরকার, এই টেক কেয়ারটা কেউ দিতে চায় না, কেউ বুঝেও না জায়গাটা, এবং কাঁদলে হয়তো বলছে এত কেন কাঁদছো, হ্যাঁ, হাজব্যান্ডরা অনেক সময় ইমোশনালি আনঅ্যাভেলেবেল থাকছে। তো এই বিষয়গুলো বেসিক্যালি একটা মেয়ের জন্য খুব স্বাভাবিকভাবে, যখন আমি আমার পার্টনারকে ইমোশনালি পাচ্ছি না, সাপোর্টিভ রোলে পাচ্ছি না, খুব ন্যাচারালি তখন দেখা যাচ্ছে একটা এমটিনেস তৈরি হয়। তার পাশাপাশি যখন হাজব্যান্ড একটা রিলেশনশিপে চলে যাচ্ছে, অটোমেটিক্যালি হয় কি, এই যে পরকীয়ায় যখন একটা মানে সেটা ছেলে হোক মেয়ে হোক যাচ্ছে, আমরা যখন কাউন্সিলিং করি তখন ওনারা কিন্তু বলে যে আমার একটা সত্তা, যে মারা গেছে তাকে আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, মানে একটা মানুষ আমাকে মনোযোগ দিচ্ছে, একটা মানুষ আমার সাথে আমার কথা শুনছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। অনেক সময় বিয়ের পরে, সন্তান হওয়ার পরে কিন্তু অনেক থিতু হয়ে যায়, তো আমরা রিলেশনশিপটাকে খুব গ্রান্টেড নিয়ে নেই, পরিচর্যা করি না, বিশেষ করে দাম্পত্য রিলেশনশিপটাকে। আচ্ছা, তো তখন দাম্পত্য রিলেশনশিপটাকে পরিচর্যা না করলে যেটা হয় যে বোরডম চলে আসে, এবং আমাদের সবার কিন্তু সাইকোলজিক্যালি আমরা বলি যে আমাদের ক্ষুধা আছে, নিড ফর লাভ, কেয়ার, অ্যাফেকশন, রেসপেক্ট। হ্যাঁ, সো এই জিনিসগুলো যখন দাম্পত্য জীবনে মিসিং থাকছে, তখনই কিন্তু দেখা যাচ্ছে যে আরেকটা মানুষ যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, হ্যাঁ, তখন কিন্তু আমার একটা ভালো লাগা সাইকোলজিক্যালি কাজ করে, এবং ধীরে ধীরে আমি কখনোই রিলেশনশিপে চলে গেলাম সেটা টের পাওয়া যায় না, পারি না। তো এই জিনিসগুলো হয়, এবং নারীদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস লেভেলটা অনেক হাই, বিশেষ করে কর্মজীবী। তুই যদি তোর কথা বলিস, তুইও শেয়ার করতে পারিস, ওভার থিংকিং এন্ড স্ট্রেস অনেক বেশি থাকে। হ্যাঁ, তখন আসলে ভুল কোনটা ঠিক কোনটা ওইটা আসলে মাথায় কাজ করে না, ইমোশনালি অনেক বেশি মানে ডাউন ফিল। হ্যাঁ, মানে ওয়ার্কিং মোমেন্টে যে চ্যালেঞ্জগুলো, মানে তুই যদি তুইও শেয়ার করতে পারিস। আমি মানে হ্যাঁ, না মানে এমন হয় যে লাইক যাকে ভালোবাসতেছি সে চলে যাচ্ছে ছেড়ে, ও মাই গড, এত কাজের প্রেশার, এতই না ধরে রাখতে হবে, এটার জন্য যে কোনো কিছু করা যায়। এটাও একরকম একটা মানে ব্রেকডাউনের পার্ট। সন্তান আছে, সন্তানকে লালন পালন করতে হচ্ছে, আমাকে আর্নও করতে হচ্ছে। হ্যাঁ, অফিসে কিন্তু আমরা যতই বলি, অনেক এই যে ফর এক্সাম্পল তুই কাজ করছিস, আমি কাজ করছি, আমরা কাজ করে বাসায় যাবার পরে সন্তানদের কাছে কিন্তু দিন শেষে পৃথিবীর যতই মানে থাকে না প্যাম্পার করা হোক, ওই মাকে দেখলে কিন্তু ওরা আর পৃথিবীতে কাউকে লাগবে না। এখন ওকে কিন্তু আমার বিরক্তিটা আমি দেখাতে পারবো না, কিন্তু ওকে হাসি মুখে আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাজ আ মাদার আমার জন্য কিন্তু এটা কি হয়, অনেক বেশি স্ট্রেস। কিন্তু এটা কেন হয় যে মারা যে এত মানে স্ট্রাগল করে, বাচ্চা যখন ছোট থাকে ওর একটা স্ট্রাগল, তারপরে ওয়ার্কিং ওমেন তাদের একটা স্ট্রাগল, পুরুষরা কেন বুঝতে চায় না? এটা কি কোনো মানে হরমোনাল কোনো ইস্যুস যে মেয়েদের ইমোশনটাকে বুঝতে চায় না? যে এই যে মেয়েটা সারা রাত জেগে বাচ্চাটাকে মানে টেক কেয়ার করতেছে, ঘুমাতে পারছে না, রেস্টলেস, আবার একটা মেয়ে ওয়ার্কিং ওমেন, সে যে কাজ করতেছে তাকে বাধা দেয়া যে কাজ করা যাবে না, বা তাকে না বোঝা যে টায়ার্ড আছে, এটা কেন একটা পুরুষ মানুষ বুঝতে চায় না, বা সমাজের মানুষগুলো কেন বুঝতে চায় না? অ্যাবসলিউটলি। অনেক সময় বলে যে আসার পরে তুমি দেখবে না তো কে দেখবে, তুমি না মা। হ্যাঁ, কিন্তু আসার পরে আমারও তো রেস্টের প্রয়োজন হয়। হ্যাঁ, এটা হয় কি, আমাদের সামাজিকভাবে কিছু আমরা বলবো যে মেসেজ আছে যেগুলো আমাদের জন্য হেল্পফুল না। হ্যাঁ, যে বাড়ির ছেলের বউ মানে হচ্ছে সংসার সামলাবে, ছেলের বউ মানে হচ্ছে মা, মানে হচ্ছে তারই দায়িত্ব সন্তান লালন পালন করা। তো তখন যেটা হচ্ছে যে আমি মানে এইগুলা কিন্তু আসলে মানে কোনোটাই কোথাও লিখিত না। সন্তান লালন পালন কিন্তু বাবা মা দুজনেরই, প্যারেন্টিং যে ব্যাপারটা। হ্যাঁ,
কিন্তু অনেক আমাদের কালচারে মেয়েদের উপরে জিনিসটা যে থুপে দেয়া হয়। তোমার বাচ্চা তুমি পালবা, জাস্ট রেডি করে দিবা, আমি জাস্ট নিয়ে ঘুরতে যাব। ঘুরতে যাবো। এবং ছেলেদের ক্ষেত্রে যেটা হয় আমার কাছে কেন জানি মনে হয় যে এখানেই সম্পর্কটা মনে হয় একদম just সরে যায়, যখন দেখা যায় একটা মেয়ে যখন দেখে যে তার পার্টনার কোনো হেল্পেই আসতেছে না, কোনো হেল্পই করতেছে না, তখনই জিনিসটা পার্ট হয়ে যায়। হ্যাঁ, তখন মনে হয় যে আমি রিলেশনশিপে কেন আছি। হ্যাঁ, আমি এখান থেকে ভালোবাসা পাচ্ছি না, সাপোর্ট পাচ্ছি না। আবার কিছু মেসেজ আমাদের ছোটবেলা থেকে কাজ করে, যেমন আমি যেমন ছোটবেলা থেকে শুনে এসেছি যে বিয়ে একবারই হয়, সেটা সিরিয়ালেও দেখেছি, মুভিতেও দেখেছি, হ্যাঁ, তারপরে ফ্যামিলিতেও শুনেছি। তো এই জিনিসগুলো বা থাকে না যে ডিভোর্স দেওয়া বাজে জিনিস, তো এই ধরনের মেসেজ, ডিভোর্সে একটা মেয়ে, হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক, তো তখন হয় কি আমরা যত টক্সিক হোক ওই রিলেশনশিপটাতেই না থেকে যেতে চাই, বিকজ ওই বিশ্বাসটা ছোটবেলা থেকে এত বিল্ড হয়ে থাকে, ওটা থেকে বের হয়ে আসাটা ডিফিকাল্ট থাকে। আর ছেলেদের ক্ষেত্রে হয় কি আমরা ছেলেদেরকে রাজপুত্রের মতো বড় করি, হ্যাঁ, সেখানে ওদের সবকিছু আমরা করে দেই। বিশেষ করে যে ইমোশনাল রেসপন্সিবিলিটি ওদেরকে আমরা ছেলেদেরকে আমি আমার কাইন্ড অফ মায়া লাগে ছেলেদের জন্য, কারণ ছেলেদেরকে আমরা বলি তোমরা হচ্ছে কাঁদতে পারবা না, হ্যাঁ, তুমি ছেলে না, তুমি কেন ভয় পাচ্ছ? ছেলেরা ঘরের কাজ করতে, মানে ছেলেরা কোনো রান্না বান্না বা ঘর মোছার কাজ করতে পারবে না। আমাদের ফ্যামিলির ছেলেরা রান্না ঘরে যায়, রান্না করে না, ঘরের কাজ করে না। তো এইভাবে করলে যেটা হয়, ছেলেটা রেসপন্সিবিলিটি নিয়ে ছোটবেলা থেকে শিখে না। সো হুট করে যখন বিয়ে হচ্ছে, রেসপন্সিবিলিটি আসছে বোথ সামাজিক দিক থেকেও ইমোশনাল দিক থেকেও, তখন মেল পার্টনারের জন্য এটা ওভারওয়েলমিং হয়ে যায়। ওকে, সো ওই জায়গাটাতেই বেসিক্যালি কনফ্লিক্টটা হয়। ওকে, তো সামনে তোর কোনো ওয়ার্কশপ আছে যেখানে যারা আসতে পারে, অনেকেই আছে যে মেন্টাল ইলনেসে মানে সারভাইভ করতেছে, সেরকম ছোট ছোট মানে ইভেন্ট করার কি কোনো প্ল্যানিং আছে, বা সামনে কোনো ইভেন্ট করার কি কোনো প্ল্যানিং আছে? আমি যেমন করছি বিভিন্ন জায়গায়, আমি তো কারেন্টলি ব্রিথ বাংলাদেশের হয়ে করছি এবং একটা প্রাইভেট ইনস্টিটিউশনে জব করছি। পুরো সব জায়গাতেই বেসিক্যালি এই মেন্টাল ওয়েলবিং এর উপরে, প্যারেন্টিং এর উপরে আমরা অনেক সেশন করি। কারণ প্যারেন্টিং যে একটা স্কিল, বিশেষ করে এই ডিজিটাল ওয়ার্ল্ডে বাচ্চাদেরকে আমাদেরকে যেভাবে মারধর করে আমাদের বাবা মারা সেটা হয় না, সেটা কিন্তু এখন করা যায় না। তো এখন আসলে প্যারেন্টিংটা কেমন হওয়া দরকার, এই জায়গাটা নিয়ে স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আমরা সেশন করি। মেডিটেশন, ব্রিদিং, কারণ আমাদের লাইফে এখন অনেক স্ট্রেস, তো কিছুটা সময়, বেশি না, 10 মিনিটস, হ্যাঁ, একটু মেডিটেশন করলে যেটা হয় যে আমাদের ব্রেনটা রিল্যাক্স হয়। ঘুমের এখন ডিস্টারবেন্স অনেক দেখা দেয়, মেন্টাল ডিসঅর্ডার অনেক, সেলফ হার্ম অনেক বেড়ে গেছে। তো এই জিনিসগুলো নিয়েই বেসিক্যালি কিভাবে আসলে নিজে সেলফ কেয়ারটা করা যায় এবং চারপাশের মানুষের এই জায়গাটা ফোকাসড বিভিন্ন অ্যাক্টিভিটিস আমাদের হচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ আমার শোতে আসার জন্য, অনেক কিছু জানতে পারলাম। সো নেক্সট এপিসোডে আপনাদের সাথে আমার আবারও দেখাবে নতুন কোনো গেস্ট নিয়ে। ততদিন ভালো থাকবেন, সেফ থাকবেন এবং অবশ্যই আমার শো সিক্রেট টক উইথ রিদির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।